গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। সারা শহর পাম্প খোলা আছে কিন্তু গ্যাস নেই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। ঢাকা ও আশপাশের জেলায় তীব্র গ্যাস সংকট। দীর্ঘ অপেক্ষাতেও ফিলিং স্টেশনে মিলছে না কাঙ্ক্ষিত সিএনজি। এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি কারণ বলছে মন্ত্রণালয়। সাতক্ষীরায় গাজী নজরুলের বিরুদ্ধে আজও বিক্ষোভ। এমপি পদে থাকা না থাকা ইস্যুতে সংসদের চিঠির দিকে তাকিয়ে ইসি। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যাশা। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our government is determined to build a $1 trillion economy by 2034. জিয়া হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরকে গ্রেফতার দেখানো হলো মানবতা বিরোধী অপরাধ মামলায়। 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃষ্টি ও ঢল কমায় তিস্তাপাড়ে প্লাবন পরিস্থিতির উন্নতি। কক্সবাজারে সাগরের ঢেউয়ে বিলীন হচ্ছে মাতার বাড়ির বিস্তীর্ণ এলাকা। দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে মানুষের ঢল। সংহতি জানাচ্ছেন বলিউড তারকারাও। চাপের মুখে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, তাই জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোয় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্যাস সংকট চরমে। আর এমন পরিস্থিতিতে আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত জনজীবন, আর সিএনজি ফিলিং স্টেশনগুলো গাড়ির দীর্ঘ লাইন সামলাতে হিমশিম খাচ্ছে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা, সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, না খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি নাই, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছি আপনাদেরকে, লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। নাস্তা বানাও পারি না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমাকে কষ্টের কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি বাই করছি, গাড়ি চালাই না, জমা দিয়ে গেছি বাসার দিকে, মালিক $1 পাই না বেতন। সারাদিনে 4 বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল 1,000 মিলিয়ন ঘনফুটের মতো। যে 2,800 MMCFT মিলত, তার 35 ভাগই আমদানি করা এলএনজি। যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে,
আপনার আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। কার্যত গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। কখন তা স্বাভাবিক হবে তার উত্তরও অজানা এখনো। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে সেই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। এই পরিস্থিতিতে চুলায় আগুন না জ্বালায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। যেমনটি সংবাদের শুরুতেই বলছিলাম, রাজধানী এবং আশপাশের এলাকায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্যাস সংকট চরমে, এবং এ বিষয়ে জানানোর জন্য আমাদের সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। গাজীপুরে আছেন তিনি। পলাশ, যেহেতু তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার মধ্যেই পড়ে গাজীপুর, সেক্ষেত্রে পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে গ্রাহকরা কি বলছেন? আমি যদি একটু পিছনের যে দৃশ্যটা একটু দেখাই শুরু থেকে, এখানে যে চালকগুলি রয়েছে তারা বলছে যে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস নিচ্ছে। অনেক চালকরা রয়েছে কিছুক্ষণ আগে বলছিল যে কেউ 10 ঘন্টা পরেও আসলে গ্যাস নিয়েছে। তারা বলছে যে সোনার হরিণ যেটি আসলে সহজলভ্য নয় সেটি হাতে পেয়েছে, অর্থাৎ 250 টাকার তেল পুরে তারা এখানে 150 টাকার গ্যাস পাচ্ছে, এমন অভিযোগ কিন্তু আসলে বৃষ্টি রয়েছে। তবে এখানে যারা কর্তৃপক্ষ বলছে তারা বলছে এটি নিয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন, তারা এটি সমাধান করার জন্য চেষ্টা চলছে, এটি আসলে জানাচ্ছে। তবে এই যে চালকরা রয়েছে, আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে যে এই যে স্টেশনটি রয়েছে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার লম্বা সারি হয়েছে। এখানে আমরা দেখেছি যে মহাসড়কে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এটি একটি কারণ রয়েছে। তবে এখানে যারা চালক রয়েছে অধিকাংশ চালকরা বলছে যে এই যদি পরিস্থিতি হয় তাহলে সামনের যে দিনগুলি রয়েছে সেখানে আসলে তাদের পথে বসতে হবে, অর্থাৎ যারা বিভিন্ন উবার বা শেয়ার ড্রাইভিং করে তাদের জন্য দুর্ভিক্ষ হয়ে নামছে, এমনটাই কিন্তু জানাচ্ছিল। অর্থাৎ কিছু কিছু চালক বলছিল রাজধানী সহ রাজধানীর পার্শ্ববর্তী এলাকা, যেহেতু একটি গাজীপুর শিল্পাঞ্চল এলাকা, এখানে আবাসিক এলাকায় যে সমস্যাগুলি রয়েছে সবচেয়ে বেশি সেটি তো রয়েছে, এবং পোশাক কলকারখানার যারা শ্রমিকরা রয়েছে তাদের বাসাবাড়ির তো কয়েক গুণে এই সমস্যাগুলি বৃদ্ধি হচ্ছে। আমরা এখানে যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল প্রায় সকাল থেকে এই সিরিয়াল দিয়ে যেভাবে আসলে তারা গ্যাস নিচ্ছিল, এমন যদি 2 থেকে 3 দিন সামনে হয় তারা যেই বিভিন্ন পরিবহন রয়েছে সেগুলি বিক্রি করে অন্য পেশায় যুক্ত হবে। কেননা এর আগেও ঠিক একইভাবে কিন্তু তেল নিয়ে একটি যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সারা দেশব্যাপী, ঠিক একইভাবে যদি এই গ্যাস নিয়ে হয় সেক্ষেত্রে তারা পেশা চেঞ্জ করে অন্যথায় গিয়ে পেশা যুক্ত হবে, এমন অভিযোগ কিন্তু আসলে দিয়েছিল। তবে এখানে যারা কর্তৃপক্ষ বলছিল তারা বলছিল তিতাস গ্যাসের সাথে কথা হচ্ছে, হয়তোবা এটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এটি স্বাভাবিক হবে, এমনটাই জানাচ্ছিল। তবে এখানে যারা দায়িত্বরত যে গ্যাসের অপারেটর রয়েছে তারা বলছিল স্বাভাবিকত 200-র অধিক স্পিরিট যেটি রয়েছে সেই স্পিরিট অনুযায়ী যদি তাদেরকে দেওয়া হয় সেটি স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত যে স্পিডটি রয়েছে সেটি হচ্ছে 100-র নিচে, যে কারণে যে পরিবহনগুলি রয়েছে সেই পরিবহনের দীর্ঘ লাইন এবং স্বল্প পরিসরে সকলকে আসলে সমভাগে বন্টন করে দিয়ে একটি বিশাল একটি সংকট তৈরি করা হয়েছে, এমনটি অভিযোগ রয়েছে। যে কারণে কিন্তু দীর্ঘ লাইন থেকে শুরু করে প্রায় কয়েক কিলোমিটার এই লাইনটি হয়েছে। শুধু এটিই নয়, বৃষ্টি গাজীপুরে যে বেশ কয়েকটি সিএনজি পাম্প রয়েছে সেখানে আমরা ঘুরে ঘুরে দেখেছি, সেখানে ঠিক একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি স্টেশনেই দীর্ঘ লাইন অপেক্ষা করে যারা বিভিন্ন পরিবহন রয়েছে তারা সেই পরিবহন নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের যে দীর্ঘ যে সমস্যা সেই সমস্যাটা এখনও তাদের সম্মুখীন করতে হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে যদি এটি সমাধান না হয় তাহলে সারা দেশব্যাপী এটি বিশাল সমস্যার সম্মুখীন করতে হবে। গ্রিডে গ্যাস সরবরাহের বিপর্যয়ে খুব স্বাভাবিকভাবেই যেই সংকট সেটি চরমে পৌঁছেছে দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ওয়াশরুমে ক্যান্টিন বয় কর্তৃক ভিডিও ধারণের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এ বিষয়ে আরো জানবো, ক্যাম্পাসে যাচ্ছি, সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, একটু ঘটনাটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন, কি ঘটেছিল আসলে? গতকাল রাত 10:30টার দিকে ঘটনা। ক্যান্টিন বয় যিনি রয়েছেন ইমাম হাসান,
তিনি তার পরিবার নিয়ে ওখানে কাজ করতেন এবং ওই ক্যান্টিনে 3 জন মানুষ কাজ করতেন, তার ভিতর প্রধান হচ্ছে ইমাম হাসান। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন সময়ই ছাত্রীদের যে ওয়াশরুমটি রয়েছে তার বাইরে যে ভেন্টিলেটর, সেই ভেন্টিলেটরের ওখান দিয়ে তিনি ক্যামেরা কখনো রেখে কখনো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময় তিনি শিক্ষার্থীদের ভিডিও ধারণ করতেন। এমন একটি ঘটনা কাল যখন ঘটতেছিল তখন কোনো শিক্ষার্থীর নজরে আসে, তারপরেই তাকে ওখানে আটক করা হয়, তাকে প্রহর করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং শিক্ষার্থীরা আজকে সকালবেলা যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে এবং সমস্ত ধরনের পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একটু জানতে চাই যে আপনারা এই প্রতিবাদটা কত সময় চালাবেন, প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? প্রশাসনের সাথে আমাদের আপাতত এখনও কোনো কথা হয়নি, কিন্তু এই যে হল প্রভোস্ট ইনি আসলেন এবং উনি বললেন যে আমরা নাকি এর আগে কোনো ধরনের অভিযোগ দেইনি এবং তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন যে আসলে এই ধরনের কোনো ঘটনা আগে থেকে আমাদের কোনো আন্দাজে ছিল না। কিন্তু আমরা মনে করি যে 6 মাস ধরে যে ঘটনাটি ঘটছে আমাদের হলে প্রতিনিয়ত, সেটি আসলে যে এতই কেউ জানে না বা কেউ কিছু বলেনি, এটি আমরা মানতে পারি না। এবং দ্বিতীয়ত যখন আমাদের হলে শুধুমাত্র মেয়েদের হলে আমরা যখন বলেছিলাম যে শুধুমাত্র আমরা যে মেয়েরাই থাকবে এবং মেয়েরাই কাজ করতে পারে, সেখানে আসলে ছেলেদের নিয়োগ দেওয়াটাই উচিত হয়নি, সেই বিষয়ে আমরা অভিযোগ করেছি এবং আমরা চাই পরবর্তীতে যতদিন যতদিন এই শাস্তিটা না হয় ততদিন আমরা ক্লাস করব না এবং প্রশাসনিক সব কাজ থেকে আমরা বিরত থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, আমরা শুনছিলাম এবং কিছু সময় আগে কথা হয়েছে হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর সেলিন আহমেদ, তিনি বলেছেন 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন, তারা 3 কার্য দিবসে প্রতিবেদন জমা দেবে, তারপর প্রশাসনিক ব্যবস্থা নেবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি। এমন ঘটনায় কি ধরনের নিরাপত্তাহীনতা বোধ করছেন আপনারা? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে কিনা আমাদের সর্বোচ্চ নিরাপদ স্থান হচ্ছে আমাদের মেয়েদের হল, সেখানে কিনা আমাদের সেফটি নেই। সেখানে কিনা ওয়াশরুমে এরকম হিডেন ক্যামেরা বা মোবাইল ফোনের এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার কোনো প্রকারের দৃষ্টান্তমূলক শাস্তি বা কোনো ধরনের পদক্ষেপ আমাদের চোখের সামনে পড়েনি। এবং এই বিষয়ে এর পূর্বেও হলের যে মেয়েরা আছে তারা এই ধরনের যে একই ওয়াশরুমে মেল এবং ফিমেল কর্মকর্তারা একই সঙ্গে যে ব্যবহার করার যে বিষয়টা, এই বিষয়ে তারা বিভিন্ন সময় এই অভিযোগটা রয়েছে, আমরা শুনছিলাম বৃষ্টি, এবং শিক্ষার্থীরা মনে করছে দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটু বলে রাখি যে এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ইমাম হাসান তিনি এই কাজটি করে টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনও কাজ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ প্রবীর। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদ থেকে চিঠি পাওয়ার পরেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সকালে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকে না, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের পদ যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। এ সময় তিনি বলেন পৌরসভা ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেয়া হবে বলে জানান তিনি। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ চলছে। দুপুরে উপজেলার ঈশ্বরীপুর
নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল সমাবেশ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, এমপি গাজী নজরুল জেলাবাসীকে কলঙ্কিত করেছেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকেও অপসারণ করতে হবে। শ্যামনগরের মানুষ তাকে আর এমপি হিসেবে দেখতে চায় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। বুধবারই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে FICCI FDI কনফারেন্সে তিনি জানান, 2034 সালের মধ্যে গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। আর বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামো সহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির পরিষ্কার রোডম্যাপ রয়েছে। সরকারের বয়স মাত্র 5 মাস হলেও সরকার দীর্ঘমেয়াদী নীতিতে এগোচ্ছে। বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানালেন, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান। আর তাই বাংলাদেশে অর্থ লগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. I invite every business leaders in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়। ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে শুনানি শেষে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে বিগত 16 বছরের বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে তদন্ত সংস্থা। এর পাশাপাশি তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়। চিফ প্রসিকিউটর জানান, 16 বছর ধরে সংগঠিত করা এই মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। এর আগে সেনা হেফাজত থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফর হোসেনকে নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোটের প্রতিনিধিরা। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তারা স্মারকলিপি দেন। এ সময় চিফ প্রসিকিউটর তাদের জানান, আগামী 1 বছরের মধ্যে জুলাই আন্দোলন ঘিরে হওয়ার সব মামলার তদন্ত শেষ করবে তদন্ত সংস্থা। আর ইতোমধ্যে আমির হোসেন আমু, দীপুমণি সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে 27 জুলাই, জানান চিফ প্রসিকিউটর। এছাড়া আগামী 1 আগস্ট র্যাবের TFI সেল, 4 আগস্ট DGFI এর JIC সেল পরিদর্শন করবে ট্রাইব্যুনাল 1 এর বিচারকরা। এখানে বাধাটা একটু মাত্র আছে, সেটা হলো ডিলে করার প্রবণতা। এতে ওনারা ফেস করতেছেন। যেহেতু আমরা জাতীয় ঐক্যবদ্ধ আছি, সবাই এটাকে হেল্প করব এবং কমিটমেন্টও আছে, তাহলে এগুলো ব্যারিয়ার থাকার কথা নয়। প্রতিটি তথ্যপত্র সংগ্রহ তদন্ত করেই যেন দ্রুত বিচার। সেনা সদস্যদের মধ্যে যে কেসটা তাজুল সাহেবের আমলে যেটা যে কয়জন আছে, তার বাইরেও আরও 5 জন যারা অনেকগুলো গুমের ঘটনার সাথে জড়িত, সেই রিপোর্টটা আমরা ক্লোজ করে নিয়ে এসেছি এবং এটা অলরেডি আমাদের হাতে। কিন্তু আমরা এটা হয়তো কিছু পলিসি ডিসিশন থাকে, আমরা শিগগিরই এটা সাবমিট করে দিব। গ্রাম পর্যায়ে কোনো নাগরিক যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, আগামীর বাংলাদেশে
তাই গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতাও তুলে ধরেন তিনি। প্রায় 3 দশক আগে যে হাসপাতালে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন, সেখানে এবার প্রধান অতিথি হিসেবে এলেন ডাক্তার জুবাইদা রহমান। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, তাই আয়োজনের বেশিরভাগ বক্তাই তুলে ধরেন হলি ফ্যামিলি হাসপাতালের দীর্ঘ ঐতিহ্য আর মাঝের কয়েক বছরের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি ছিল নবীন প্রবীণের মিশেলে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। রোগীর কাছে ডাক্তারের যেতে হবে, ছাত্র ফিফথ ইয়ারের যেতে হবে, ফোর্থ ইয়ারের যেতে হবে, তাহলে আপনি ভালো শিক্ষা পাবেন। এখন রোগীর গায়ে হাত না দিয়ে ডাক্তার হলে তো হবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিদ্যার কঠিন রুটিন বাঁধা জীবনের পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক যে সুপ্ত প্রতিভা, তা ভবিষ্যতে বাংলাদেশে কাজে লাগাতে হবে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জুবাইদা বলেন, চিকিৎসা আর দারিদ্র্যের টানাটানিতে হাঁপিয়ে উঠেছে গ্রামের মানুষ, তাই আগামীর বাংলাদেশে সেসব প্রান্তিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জোর দেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সাথে রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। প্রয়োজনে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত প্রভাবশালী নেতাকেও দল থেকে ছুঁড়ে ফেলতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রত্যাশা করেন মেগা প্রকল্পে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। এদিকে সরকার দলীয় হুইপ জানিয়েছেন, চাঁদাবাজি বন্ধে মনিটরিং এর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, আর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য বিরোধী দলের অভিযোগ, মুখে বন্ধের কথা বললেও চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন রয়েছে। দীর্ঘ প্রায় 17 বছর পর নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার প্রধান নানা ক্ষেত্রে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন, তবে চাঁদাবাজির মতো ঘটনা এই ক্ষেত্রে সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে। রাজধানী থেকে তৃণমূলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের এমপি পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সজীব আটক হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন, তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক উত্তপ্ত রাজনীতির মাঠ সংসদ। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকতে পারবে না বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। প্রত্যাশা করেন মেগা দুর্নীতি বন্ধে সরকার সতর্ক থাকবে। সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন আর সেটাকে কন্ট্রোল করা যাবে না। বিএনপি সরকারকে যদি ভালোভাবে সময় পার করতে হয় 5 বছর, চাঁদাবাদীকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইটে নেতা থাকেন, তাকেও ছুঁড়ে ফেলতে হবে। প্রাইম মিনিস্টার এবং সংসদ নেতা তিনি এটা উপলব্ধি করেন, তাকে একটু সময় দেন, আমার মনে হয় তিনি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বালিশ কাণ্ড আর এইসব কাণ্ড হয়েছে, এগুলো এখন আর সম্ভব না। ব্যাপারটা শেখ হাসিনার পরিণতি, এটা সকলের জন্য একটা শিক্ষা। চাঁদাবাজিকে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। তবে বিরোধী দল বলছে চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন আছে। একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল,
এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুসলিকে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর দ্বারা কে বোঝা যায় চাঁদাবাজির বিরুদ্ধে সরকার বলতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, না চাঁদাবাজির ব্যাপারে সরকারের একটা মৌন সমর্থন আছে? দুটার একটা তো হইতে হবে, এটা সরকারকেই পরিষ্কার করতে হবে। এটা সহনীয় পর্যায়ে আনার জন্য বন্ধ পৃথিবীতে কে করতে পারে না, বাংলাদেশের এই কালচার সহনীয় বা জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কঠিনভাবে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়োর অভিযোগ করেন বিরোধী দলের নেতা, যদিও অভিযোগ অস্বীকার করছেন সরকারি দলের হুইপ। তাদের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু করা হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢল কমে আসে, তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। ডালিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল থেকে বানের জল নেমেছে। তবে পানি কমা বৃদ্ধির কারণে তিস্তার বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতে বিলীনের হুমকিতে বাড়িঘর, হাটবাজার সহ অনেক স্থাপনা, তীররক্ষা বাঁধেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্নভাবে ঝুঁকির মুখে রয়েছে বাঁধ। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পাড়ের বাসিন্দাদের। এলাকায় প্রায় এই ধরনের অনেক লোকই এই এলাকার সমস্ত লোকরাই 2-3 বার করে বাড়ি ভাঙছে। প্রতি বর্ষাকালে যে আমাদের গ্রামে ক্ষয়ক্ষতি হয়ে পড়ে, খুবই কষ্টকর হয়ে পড়ে, চলাফেরা ফসলের ক্ষেত নষ্ট হয়ে যায়। উত্তাল সাগরের ঢেউয়ে প্রতিনিয়ত বিলীন হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির সাইরার ডেইল ও নয়াপাড়া এলাকার মানুষের বসতভিটা। একসময় কয়েকশো পরিবারের বসতি থাকলেও এখন অনেকের ঘরবাড়ি ভাঙনে বিলীন। স্থানীয়দের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটে সাগর থেকে বালি উত্তোলনের পর এক যুগে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধ ও খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থায়ী পুনর্বাসন ও পাথর দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। সাগরের করালগ্রাসে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসত ভিটা। বর্ষায় চোখের সামনে ঘরবাড়ি হারানোর এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না উপকূলবাসীর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের সাইরারডেইল ও নয়াপাড়া এলাকা, কয়েকশো পরিবারের বসতি ছিল এখানে, এখন সাগরের ঢেউয়ে বিলীন। জোয়ার আইলে বাসি কর্মী করি গই এখন বাংলা বাবা দিয়ে তা স্থানীয়দের দাবি, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটের জন্য সাগর থেকে বালি উত্তোলনের পর গত 12 বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর যে বাড়িঘর ছিল, আজকে আমরা সব খারানো লোড মাঝে বসন্ত করে বাদ বানি লাগে হাই আমাদের আর টিসে বেরিবাদ, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে একসময় স্থানীয়দের উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন দেখানো হলেও বাস্তবে অনেক পরিবার হারিয়েছে তাদের বসত ভিটা। ভাঙন ঠেকাতে পাথরের বাঁধ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জাতি জমি দিয়ে মাতারবাড়ির জাতীয় গ্রিডে যুক্ত করে এই জাতিকে সচল রাখে, জাতীয় অর্থনীতিকে সচল রাখে, সেই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। তার বাড়ির খেটে খাওয়া মানুষের জন্য এটা একটা উন্নয়নের একটা বর্ষা দিয়েছিল, কিন্তু আমরা উন্নয়নের বদলে পেয়েছি আমরা প্রতারণা। জিয়ান জায়গা হারায় বর্তমানে ইয়ান যদি আজিয়ে রাতিয়ে ভাঙি দয় সারা মতর বাড়ির মানুষ বন্ধুর মারা বাকিব। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে, তারা টাকার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর উপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ের একটি সেতুর নির্মাণ কাজ ৬ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের পর ৫ দফা মেয়াদ বাড়িয়েও থমকে আছে সকল কার্যক্রম। এতে করে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন আশপাশের কয়েক হাজার মানুষ। সেতুটি তৈরি হলে আখাউড়া থেকে সদর উপজেলায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারতেন স্থানীয়রা। যাতায়াতে সুবিধা পাবেন শিক্ষার্থী, রোগী এবং কৃষকরাও। তাই দ্রুত সেতু নির্মাণ কাজ আবারও শুরু করার দাবি বাসিন্দাদের। অসুস্থ শরীর, তীব্র যন্ত্রণা, তবুও অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালের পথে রোগীকে উঠতে হচ্ছে টুকরিতে চেপে। এরপর নৌকায় পাড়ি দিতে হবে তিতাস নদী। একটি সেতুর অভাবে প্রতিদিন এমনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আধুনিকতার এই সময়ে তাদের জীবন যেন থমকে আছে অবহেলার এক দীর্ঘ অপেক্ষায়। ২০২০ সালের অক্টোবরে কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীর ওপর ২০৮ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০২৩-এর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু ৫ বার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এর ফলে কৃষ্ণনগর, ভবানীপুর, বরিশাল সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন। সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এসব বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, নারী, রোগী ও কৃষকদের। নৌকা না পাইলে আমরা অনেক বড় কষ্ট হয়, আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা যাতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কত ছাত্রছাত্রী তো মারা গেছে, ওই বা ওখানে ছাত্রছাত্রী যাইতে ভয় ভিত্তি করে আয় না, স্কুলে যাইতে চায় না। প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও সেতুর মাঝে ৪৪ মিটার দীর্ঘ মূল স্প্যান, রেলিং, ডেক স্ল্যাব সহ বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি হয়নি। দুই পাশের অ্যাপ্রোচ সড়কও। এর মধ্যে গত ১ বছর ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। ছেলে মেয়ে লইয়া এই পারে আইতাম পারি না, যেতাম পারি না, খুব কষ্ট ভোগ করতেছি। ব্রিজের অত্যাবশ্যক অতি তাড়াতাড়ি এই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য বিনীত আবেদন করছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ। আর্টসের একটা ডিজাইনের জটিলতা ছিল, এই জটিলতাটা কাটছে, অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে, ঠিকাদারের লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০% কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাঝখানের একটা স্প্যান আছে যেটা আর্টস গার্ডার স্প্যান। এই স্প্যানটা একটু স্পেশাল টাইপের, এটা ঠিকাদারের সেন্টারিংয়ের একটু অভাব আছে এবং দক্ষ মিস্ত্রিও লাগে, যেটা তারা কালেক্ট করছে। তাকে চূড়ান্ত চিঠি দিয়েছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন অভিযোগ থাকায় পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তবে মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আবারও সেতু নির্মাণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বর্তমান ইউএনও। কাজের ধীরগতির কারণে আমাদের যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আদার সে তাড়াতাড়ি কাজ করে দিবে, অথবা তাকে যেই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা আছেন, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে, যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি জানান, বদলি লোকালাইজড করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী ২ বছরের মধ্যে। ২০২৮-এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার বলেও জানান ববি হাজ্জাজ। বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ ৫ কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড ডে মিল কর্মসূচি পাইলট প্রকল্প চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনাও রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও আগামী আগস্টে শুরু হবে। কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক শিক্ষকদের টোটাল পলিসি মানে শিক্ষক নীতিমালা নতুন পলিসি তৈরি করার কাজ চলছে। ট্রান্সফার সেটার ভেতরে সেটার আবদ্ধেই আসবে। আমরা আশাবাদী আগস্ট সেপ্টেম্বরের ভেতরে সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, কিন্তু যতদিন সেটা না আসছে ইতিমধ্যে ট্রান্সফার লোকালাইজ করা হয়েছে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে ক্রমেই বাড়ছে মানুষের ঢল। যন্তর মন্তরে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। বুধবার রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের জবাবে পাথর ছোঁড়ার অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে। যদিও বিক্ষোভকারীদের দাবি নিজেরাই পাথর ছুঁড়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিজেপি। রাজধানীর পার্লামেন্ট চত্বরে আজও বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য দিল্লির যন্তর মন্তরের। বৃষ্টি উপেক্ষা করে দিনভর শান্তিপূর্ণ অবস্থান শেষে বুধবার রাতে হঠাৎ উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিক্ষোভকারীরা। আহত হয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। হামলার অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে তাদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আন্দোলন জোরদার হওয়ায় মানুষকে উস্কানি দেওয়ার জন্য বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠাচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে, তারপর বিজেপির গুন্ডারা পাথর ছুঁড়ে আমাদের বদনাম করার জন্য। এর আগে সরকারের বিরুদ্ধে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ তোলে আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও যন্তর মন্তর অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। ক্রমেই বড় হচ্ছে আন্দোলন, বাড়ছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সোমবারের হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারসহ 4 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। একই সময়ে সেখানে পাল্টা অবস্থান নেয় বিজেপির এমপিরাও। দিল্লি ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে অন্তত 7 রাজ্যে। ছাত্র পুলিশের সংঘর্ষের জেরে 6 আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, যার আওতায় শহরটিতে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন জানিয়েছেন এক ঝাঁক তারকা। এর মধ্যে সবচেয়ে বড় নাম বলিউডের ভাইজান সালমান খান। প্রকাশ্যে বিক্ষোভে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেছেন ইমরান খান, হুমা কুরেশি, আয়েশা খান, প্রকাশ রাজের মতো খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা। ভিডিও বার্তাতেও অনেকে পক্ষ নিয়েছেন শিক্ষার্থীদের। এছাড়াও জনপ্রিয় পরিচিত বহু সেলিব্রিটি ও ইউটিউবারও অংশ নিচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনে। সপ্তাহখানেক ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অবস্থান ধরে রেখেছে ছাত্র জনতা। প্রথম দিকে তেমন সাড়া না থাকলেও ধীরে ধীরে এই আন্দোলনে যুক্ত হতে শুরু করেছেন ভারতের আলোচিত তারকারা। বলিউড তারকাদের নীরবতা ভেঙে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সালমান খান। বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন তিনি। আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান সালমান। এদিকে আন্দোলনের সহিংসতার ঘটনায় বেশিরভাগ বলিউড তারকাদের নীরবতাকে ইঙ্গিত করে মন্তব্য করেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। আমি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি। এটি আমার ভালোবাসার ভারত নয়। আমি মোদীকে গুরুত্বের সাথে নিই না। আমি মোটেও অবাক নই। সে কখনো কথা বলে না, কখনো নিজের দায় স্বীকার করে না, যেন সে ঐশ্বরিক। কিছু কিছু বলিউড তারকা সরাসরি যোগ দিয়েছেন শিক্ষার্থীদের বিক্ষোভে। এর মধ্যে ইমরান খান, প্রকাশ রাজ, শাবানা আজমি, হুমা কুরেশি অন্যতম। আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন আরেক তরুণ অভিনেত্রী আয়েশা খান। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। খ্যাতনামা ইউটিউবার ফিজিক্সওয়ালা সহ আরো কয়েকজন সেলিব্রিটিও যুক্ত হন বিক্ষোভে। ভারতের শিক্ষার্থীরা ইতিহাস তৈরি করেছে। তাদের পুরো শিক্ষা ব্যবস্থার উপর ক্ষোভ। শুধু প্রশ্নভাসের বিষয় নয়, এই বাচ্চাদের লাঠিপেটা করা হয়েছে।
পুলিশ মেরেছে, গুন্ডারা মেরেছে, সরকার কেন তাদের সাথে কথা বলে না? এদিকে সশরীরে না পারলেও সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য তারকারা। শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন গায়িকা নেহা কক্কর। বিক্ষোভকারীদের পক্ষ নিতে দেখা গেছে আরেক আলোচিত ইউটিউবার সময় রেনাকেও। এছাড়াও পঞ্চায়েত খ্যাত অভিনেতা রঘুবীর যাদব দিয়েছেন ভিডিও বার্তা। बेरहमी से बेदर्दी से मारा पीटा गया है। তারকা আর রাজনীতিবিদ ছাড়াও শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে শামিল হয়েছেন ভারতের বহু মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট। অনিক রহমান, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচার, আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মোদী জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিজেপি সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, তার সরকারের কাছে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সুযোগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি বলে দাবি করে মন্ত্রী জানিয়েছেন, তারপরও পদত্যাগের ঘটনা ঘটলে নতুন রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে পরে দেখা যাবে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ, আর খাদ্য উৎপাদনে চরম ঝুঁকি দেখা দিবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ প্রায় 80% ইউরিয়া সার আমদানির জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণে সার মজুদ আছে তা নিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব। সংস্থাটি আরও জানায়, বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে 3টি। WFP বলছে, এই চলমান সংকটের কারণে আনুমানিক 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে। আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরক্ষায় চোখের বদলে চোখ নীতি অনুসরণ করবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন বাহিনী সরে না গেলে হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেল রফতানি করতে দেয়া হবে না, হুমকি পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। আর বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি, হরমুজে কোনো জাহাজ আক্রান্ত হলে ধ্বংস করা হবে ইরানের অবকাঠামো। মার্কিন সেনা হত্যার প্রতিশোধের হুমকিও দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি ভেস্তে গেছে আগেই, আলোচনার বদলে বাড়ছে হুমকির শক্তি প্রদর্শন। আরও ভয়াবহ রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। অনমনীয় যুক্তরাষ্ট্র, ইরান পাল্টাপাল্টে হুমকি ধামকিতে আরও কঠোর অবস্থানের জানান দিচ্ছে দুপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে প্রতিটি জাহাজে হামলার জবাবে ইরানের একটি সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে সেনা নিহতের প্রতিশোধ নেয়ার কথাও জানান। তাদের উপর এত জোরালো আঘাত করা হচ্ছে যে তারা আমাদের সাথে চুক্তি করতে চাইছে, কিন্তু আমার মনে হয় তারা এখনো প্রস্তুত নয়। যখনই চুক্তির কথা হয় নতুন নতুন পরিবর্তন দাবি করে। আমরা ইরানের বিরুদ্ধে জয়ী হতে চলেছি, আর এটা নিশ্চিত করতে যাচ্ছি যাতে আর কখনো তারা ঘুরে তাকাতে না পারে। ট্রাম্পের হুমকির জবাবে চোখের বদলে চোখ নীতির কথা মনে করিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সহায়তাকারী প্রতিটি দেশই হবে তাদের বৈধ টার্গেট।
আরও কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। জানিয়েছেন ইরানের অবকাঠামো আক্রান্ত হলে হামলার টার্গেট হবে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক কাঠামো। রফতানি করতে দেয়া হবে না এক ফোঁটা তেলও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।